তাহলে আমরা আজকে কি দেখবো, এখানে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এবং কি দেওয়া আছে প্রোটোপ্লাজম। তাহলে কোষ প্রাচীরটা কি? প্রাচীর মানে হচ্ছে একটা আবরণ, অর্থাৎ একটা বাড়ির যখন কি থাকে প্রাচীর, একটা বাড়িটাকে যখন প্রাচীর দ্বারা ঘেরা থাকে তখন কি বাইরের কেউ এখানে ঢুকতে পারে? তখন বাইরের যাতায়াতের জন্য, বাইরে থেকে কোনো ব্যক্তি প্রবেশ করার জন্য আমরা কি করি, নির্দিষ্ট একটা জায়গা রাখি। তখন এটাকে আমরা বলে থাকি কি বলতো, দরজা বা গেট। ঠিক এরকমই উদ্ভিদ কোষের, আমরা উদ্ভিদ কোষের দেখতে পাচ্ছি কি এখানে বলতো কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর থাকার কারণে তার এই বাইরের বস্তুগুলো যাতায়াতের জন্য নির্দিষ্ট একটা পথের প্রয়োজন হয়, আর এই পথটাকে বলা হয় কূপ। কি বলা হয়? কূপ। কিন্তু এখানে প্রাণী কোষে এ ধরনের কোনো কূপ থাকে না। কি থাকে? কোষ ঝিল্লি। ঝিল্লিটা কি, যে আমরা এখানে দেখো এরকম ছোট ছোট যদি ছিদ্র দেখতে পাই, অসংখ্য ছিদ্র দেখতে পাই, তো এই ছিদ্র পথে বাইরের বস্তু কিন্তু অনায়াসে যাতায়াত করতে পারতেছে। তো এর জন্য কি আলাদা করে কোনো গেট বা দরজার প্রয়োজন আছে? তাহলে এটাই হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি সর্বত্রই কি থাকে, বাইরের বস্তু যাতায়াতের জন্য একটা পথ অটোমেটিক্যালি থাকে। কিন্তু যখন প্রাচীর দ্বারা আবৃত থাকে তখন বাইরের বস্তু আদান প্রদানের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না, তখন সেখানে কি থাকে? কূপ। তাহলে আমরা কি জানলাম, যে উদ্ভিদ কোষের কূপ বিদ্যমান আর প্রাণী কোষের কূপটা বিদ্যমান না। আর কোষের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু, এটাকে বলি আমরা কোষ গহ্বর। উদ্ভিদ কোষে কোষ গহ্বর একটা, প্রাণী কোষের একাধিক, তবে আকারে ছোট। এরপরে দেখো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি? একটা কোষ। এটাই ধরো একটা কোষ। এই কোষের ভিতরের যে তরল অংশটা, তরল বা অর্ধতরল যে অংশটা, এই অর্ধতরল অংশের নামই হলো কি দেওয়া আছে? প্রোটোপ্লাজম। তাহলে একটা কোষের ভিতরের অর্ধতরল পদার্থকে আমরা কি বলে থাকি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশ। তাহলে দেখো এই এই জিনিসটা কি? প্রোটোপ্লাজম। একটা কোষের মাঝখানে যে তরল অংশটা, অর্ধতরল অংশটা, বা আমরা বলতে পারি কোষের ভিতরের অর্ধতরল থকথকে জেলির মতন যে পদার্থটা থাকে তার নামই হলো প্রোটোপ্লাজম। তাহলে এটার নাম কি বলতো? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশ, কার ঘন অংশ? প্রোটোপ্লাজমের। এই প্রোটোপ্লাজমের এই ঘন অংশের নামটা হলো নিউক্লিয়াস। কি নাম? নিউক্লিয়াস। তাহলে এখন দেখো প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশের নাম কি? নিউক্লিয়াস। আচ্ছা, এখন এই যে নিউক্লিয়াস ব্যতীত যে বাকি অংশটুকু থাকলো সেটার নাম কি? না, সেটার নাম হলো সাইটোপ্লাজম। কি সেটার নাম? সাইটোপ্লাজম। তাহলে আমরা কি বুঝলাম? একটা কোষের ভিতরে যে অর্ধতরল অংশটা তার নাম কি? প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশ নিউক্লিয়াস। নিউক্লিয়াস ব্যতীত যে বাকি অংশটা আছে সাইটোপ্লাজম। আমরা কি বুঝতে পারছি সাইটোপ্লাজমটা কি? আমি আবার একটু বলি, যে একটা কোষের ভিতরে যে অর্ধতরল পদার্থটা তার নাম কি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশ নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ব্যতীত বাকি যে অংশটা থাকে তার নাম সাইটোপ্লাজম। এই বাকি অংশগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড, এরকম আরো যে অঙ্গাণুগুলো আছে তারা এই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। তাই কোথায় অবস্থান করতেছে? সাইটোপ্লাজমের মধ্যে। এখন এই সাইটোপ্লাজমের মধ্যে এই অঙ্গাণু থাকে বিধায় এদের কি বলা হয়? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কি বলা হয়? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন যদি বলি তোমাদের যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি, যে সকল অঙ্গাণু সাইটোপ্লাজমের মধ্যে ভাসমানভাবে অবস্থান করে তাদের আমরা বলি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু ইত্যাদি তোমাদের বই দেওয়া আছে যেগুলো। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়া হচ্ছে বহু বচন, এক বচনে বলি আমরা মাইটোকন্ড্রিয়ন। এরপরে কি দেওয়া আছে এখানে বলতো? প্লাস্টিড। প্লাস্টিড থাকে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে থাকে না। মাইটোকন্ড্রিয়াটা প্রাণী উদ্ভিদ উভয় কোষেই থাকে। তাহলে এখানে কি লিখলাম? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এরপর আছে গোলজি বস্তু, এন্ডোপ্লাজম, রেটিকুলাম। এই সবগুলো উপাদান কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে। আর এজন্য আমরা কি বলতে পারি? এদেরকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। যদি ক নাম্বার প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্নে আসে
যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কাকে বলা হয়। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে কি বোঝো? তাহলে কি বলবো তোমরা? যে সকল অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে তাদেরকে কি বলা হয়? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর এদের মধ্যে কে কে আছে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, রাইবোসোম, অন্যান্য ওগুলো। আচ্ছা, এখন এই যে তোমার প্লাস্টিড, এই যে মাইটোকন্ড্রিয়া, এদের আবার কি আছে? গঠন বর্ণনা। এদের গঠন বর্ণনা। তাহলে প্রথমে কি দেওয়া আছে? প্লাস্টিড সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা দেওয়া আছে। প্রথমে কি আলোচনা আছে? প্লাস্টিড না মাইটোকন্ড্রিয়া? দেখো, আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আলোচনাটা প্রথম আছে। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়াটা কি? মাইটোকন্ড্রিয়া চিত্রটা কেমন সেটাকে দেখে নাও তোমরা। এরকম একটা চিত্র অঙ্কন করলে কি এটা বলো তো? মাইটোকন্ড্রিয়া। তাহলে এগুলো কি? মাইটোকন্ড্রিয়ার অক্সিজোম। কি এগুলো? অক্সিজোম। তাহলে আমরা কিসের চিত্র অঙ্কন করলাম? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, কন্ডিয়া বলতে যদি মাইটোকন্ড্রিয়া আমাদের আরো থাকতো তখন বলতে পারতাম মাইটোকন্ড্রিয়া, কিন্তু কয়টা অঙ্কন করছি আমি? একটা। তাহলে এখানে কি লিখবা? মাইটোকন্ড্রিয়ন। যদি এখানে চিত্র আমি দুইটা চিত্র অঙ্কন করতাম তাহলে নিচে লিখতাম মাইটোকন্ড্রিয়া। তার মানে বহু বচনে মাইটোকন্ড্রিয়া, এক বচনে মাইটোকন্ড্রিয়ন। এই মাইটোকন্ড্রিয়ন বা প্লাস্টিড বা যেটা তুমি আলোচনা করো, এই সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো সবাই দ্বিস্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর। তাহলে এই বাইরের ত্বকের নামটা কি? বহিত্বক। ভিতরেরটা কি বলতো? অন্তত্বক। অন্তত্বক। এই যে দেখেছি আমরা ভাঁজ ভাঁজ দেখতেছি না, এই অন্তত্বকটা এরকম ভাঁজানো, আর এই ভাঁজানো এই ভাঁজ বিশিষ্ট অংশটাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি। আচ্ছা, এর গায়ে যেগুলো বৃত্তাকার বস্তুগুলো দেখা যায়, ক্রিস্টির গায়ে সবিন্তক যে বৃত্তাকার বস্তুগুলো দেখা যায় এদেরকে বলা হয় অক্সিজোম। অক্সিজোম। আর এর ভিতরে যে তরল অংশটা, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে তরল অংশ, একে বলে থাকি আমরা কি বলতো? ম্যাট্রিক্স বা মাতৃকা। কি বলে থাকি? ম্যাট্রিক্স বা মাতৃকা। তাহলে একটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি কি আছে? তোমাদের পরীক্ষায় যদি আসে যে মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা করো, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা করো, তাহলে প্রথমত আগে চিত্র অঙ্কন করে নিবা, সুন্দর করে চিত্র অঙ্কন করবা। এরপরে সেই চিত্রটাকে চিহ্নিত করবা, করার পরে কি কি চিহ্নিত করলে সেগুলোর পার্ট বাই পার্ট বর্ণনা দিবা। যেমন আমরা দেখো এখানে মাইটোকন্ড্রিয়ার কি দিচ্ছে এখানে বলতো? মাইটোকন্ড্রিয়ার বর্ণনা, যে মাইটোকন্ড্রিয়ার গঠন। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন লিখলাম, লিখবো এখানে আবরণ। প্রথমত আবরণ সম্পর্কে বলো, তাহলে কি বলবা? যে এটি দুই স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত। এর বাইরের ত্বককে বলা হয় বহিত্বক, ভিতরের ত্বককে বলা হয় অন্তত্বক। এর একটি লিপিড নির্মিত, অপরটি প্রোটিন নির্মিত। আর এই দুটোকে একত্রে বলা হয় লিপোপ্রোটিন। লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে যে যৌগটা গঠিত হয় তার নাম হচ্ছে লিপোপ্রোটিন বা লাইপোপ্রোটিন। এত কিছু বলার দরকার নেই তোমাদের, সিম্পল ভাবে আগে মনে রাখো, তারপরে সেটাকে আস্তে আস্তে বৃদ্ধি করবো তোমরা। তাহলে এখানে আবরণ, তাহলে কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। বাইরের ত্বককে কি বলা হয়? বহিত্বক। আর ভিতরের ত্বককে বলা হয় অন্তত্বক। এর একটি কি নির্মিত? লিপিড নির্মিত, অপরটি প্রোটিন নির্মিত। এনাফ, এটুকু বললাম। আচ্ছা, এরপরে আমরা আসি এখানে ক্রিস্টি সম্পর্কে। তাহলে বলবো এখানে যে মাইটোকন্ড্রিয়ার অন্তত্বক কতগুলো ভাঁজ বিশিষ্ট? মাইটোকন্ড্রিয়ার অন্তত্বক কতগুলো ভাঁজ বিশিষ্ট? এই যে আমরা দেখতেছি এরকম ভাঁজ ভাঁজ না, তাহলে মাইটোকন্ড্রিয়ার অন্তত্বক কতগুলো ভাঁজ বিশিষ্ট, আর এই ভাঁজগুলোকে কি বলা হয়? ক্রিস্টি। এটা কি এখানে লিখতে পারবা না তুমি? এরপরে কি আছে বলতো? ম্যাট্রিক্স অথবা মাতৃকা। ও, এখানে আরেকটা কথা, এই ক্রিস্টির সাথে তুমি বলে দিবা যে ক্রিস্টির গায়ে সবিন্তক বৃত্তাকার কিছু বস্তু দেখা যায়, এদেরকে বলা হয় অক্সিজোম। কি বলা হয় এদেরকে? অক্সিজোম। আচ্ছা, এরপরে ম্যাট্রিক্স বা মাতৃকা। তাহলে ম্যাট্রিক্স বা মাতৃকাটা কি? ম্যাট্রিক্স বা মাতৃকা হচ্ছে একটা কোষের যে তরল অংশটা, সরি কোষ না, মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে তরল অংশ,
যেটা মাইটোকন্ড্রিয়ার অন্যান্য অঙ্গাণুগুলোকে সজীব এবং সতেজ রাখে, সেই উপাদানকেই আমরা কি বলে থাকি? ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এ কটা বর্ণনা লিখতে পারবে না তোমরা? এটা গেল তার হচ্ছে ভৌত গঠন। এরপরে তার আছে রাসায়নিক গঠন। সেখানে কি থাকে? ডিএনএ থাকে না আরএনএ থাকে, বা লিপিড বা প্রোটিনের। তুমি লিখবা এটি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এখানে কিছু আরএনএ এবং কিছু ডিএনএ বিদ্যমান, বা নিজস্ব ডিএনএও থাকে তাদের মাইটোকন্ড্রিয়াতে। এরপরে এর কি বলতো? কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে একটা কোষের শক্তি উৎপাদনের মেইন কার্যক্রমটাই কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। যেমন একটা উদ্ভিদ দেহে শ্বসন প্রক্রিয়ায় যে তোমার শক্তিটা উৎপন্ন হয়, এখানে শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদের 38 অণু এটিপি তৈরি হয়। কত অণু? 38 অণু। এই 38 অণু এটিপির মধ্যে 24 অণু এটিপি কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াতে। 24 অণু, হ্যাঁ 24 অণু এটিপি, 24 অণু এটিপি ক্রেবস চক্রেই সংগঠিত হয়। বাকি আরেকটা ধাপ, সেটাও তোমার বেশি আছে, 24-এর বেশি হবে, প্রায় 32 অণুর মতন। এখানে মাইটোকন্ড্রিয়া শুধু প্রথম ধাপটা সাইটোপ্লাজম, বাকি 3টা ধাপই তোমার মাইটোকন্ড্রিয়াতে। প্রায় এখানে 32 অণু এটিপি কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে একটা কোষের বেশিরভাগ শক্তি উৎপাদনটা মাইটোকন্ড্রিয়াতেই হয়ে থাকে। শ্বসনের 4টা ধাপ, একটা গ্লাইকোলাইসিস, একটা এসিটাইল কোএনজাইম, একটা ক্রেবস চক্র, আর একটা কি ইটিএস। এই 4টা ধাপের মধ্যে 3টে ধাপই মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। তার মানে শক্তি উৎপাদনের মূল কার্যক্রমটা কোথায় সংগঠিত হলো? মাইটোকন্ড্রিয়াতে। এজন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। কি বলা হয়? কোষের পাওয়ার হাউস, অথবা আমরা ইংরেজিতে বলতে পারি পাওয়ার হাউস অফ সেল, তার মানে কোষের শক্তিঘর। তাহলে কোনটাকে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। তাহলে এক কথায় বলতে পারি আমরা, খ নাম্বার প্রশ্ন যদি আসে যে কোন, যদি নৈর্ব্যক্তিকও আসে যে নিম্নের কোনটি কোষের শক্তিঘর, কোনটাকে বলবা? মাইটোকন্ড্রিয়া। যদি খ নাম্বার প্রশ্নে বলে কেন, তাহলে কি বলবা? যে একটা কোষের শক্তি উৎপাদনের বেশিরভাগ কার্যক্রমটাই মাইটোকন্ড্রিয়াতেই সংঘটিত হয়। যেমন শ্বসন প্রক্রিয়ার 4টি ধাপ, 4টি ধাপের মধ্যে 3টি ধাপই মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর অথবা পাওয়ার হাউস অফ সেল। তোমাদের এই শ্বসনের 4টা ধাপ, এটা নিয়ে তোমাদের 4র্থ অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। তাহলে আমরা এখন জানলাম, ওখানে তো বিস্তারিত শিখবো আবার, তাহলে টেনশন আছে? তাহলে এখন দেখো তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে লিখতে পারবে না তোমরা এখন? হ্যাঁ, কিছু না হোক আমরা 50% ধারণা তো অর্জন করতে পারছি। আগামীকাল আবার রিপিট করলে বাকি 50% কাভারেজ হয়ে যাবে।